এই মুহূর্তের সমগ্র বরাক উপত্যকা তথা আসামের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সন্ধ্যার বিশেষ খবর হলো শিলচর এনআইটির বাংলাদেশি পড়ুয়ার পোস্ট ঘিরে চাঞ্চল্য, মামলা, কর্তৃপক্ষের সঙ্গে কথা বললেন পুলিশ সুপার নুমল মাহাতো। সোশ্যাল মিডিয়ায় ভারত বিরোধী পোস্ট, শিলচর এনআইটির এক প্রাক্তন বাংলাদেশি পড়ুয়ার এমন পোস্টকে ঘিরে সরগরম হয়ে উঠেছে হাওয়া। যে ফেসবুকে এই পোস্ট করা হয়েছে তা সাদত হোসেন আলফি নামে কোনো এক ব্যক্তির, নামটা আসল না। ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য ছদ্মনাম ব্যবহার করা হয়েছে তা অবশ্য জানা যায়নি। তবে এই সাদত হোসেন আলফির প্রোফাইলে লেখা হয়েছে তিনি শিলচর এনআইটির পড়ুয়া। এতেই সরগরম হয়ে উঠেছে হাওয়া। সোশ্যাল মিডিয়া বইতে শুরু করে জ্বর। জানা গেছে ওই ফেসবুক অ্যাকাউন্টে ভারতীয়দের জড়িয়ে আপত্তিজনক মন্তব্য করা হয়েছে। ব্যাপারটা নজরে আসার পর পুলিশের পক্ষ থেকে এ নিয়ে তদন্ত করা হয়েছে। তদন্তের পর কাছাড় পুলিশের পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে, বাংলাদেশের বাসিন্দা ওই পড়ুয়া শিলচর এনআইটি থেকে কম্পিউটার সায়েন্সে বিটেক কোর্স করেছেন। গত জুলাই মাসে কোর্স শেষ হওয়ার পর তিনি ফিরে গেছেন নিজের দেশে। তিনি শিলচর এনআইটিতে পড়াশোনা করেছেন 2020 সাল থেকে। কোর্স শেষ হওয়ার পর ফিরে গিয়ে বর্তমানে রয়েছেন বাংলাদেশে। পুলিশের পক্ষ থেকে এ নিয়ে যাতে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত না হয় এর জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে। পুলিশের এই আহ্বানের পাশাপাশি বজরং দলের মধ্যে কাছাড় জেলা শাখার পক্ষ থেকে এ নিয়ে গুঙ্গুর পুলিশ ফাঁড়িতে রবিবার এজাহার দায়ের করা হয়েছে। পুলিশ সুপার নুমল মাহাতো জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ার পোস্ট নজরে পড়ার পর শনিবার রাতে তিনি নিজে এনআইটিতে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। তখনই জানতে পারেন যে পড়ুয়ার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি কোর্স শেষ হওয়ার পর ফিরে গেছেন বাংলাদেশে। তিনি আরও জানান, বর্তমানে এনআইটিতে যেসব বাংলাদেশি পড়ুয়া রয়েছেন তাদের ঘিরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে নজর রাখা হচ্ছে। পরবর্তী খবরটি হলো, মোহনপুর চৌরঙ্গি থেকে নিতাইনগর পর্যন্ত রাস্তার অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে পড়েছে। এই রাস্তার দুরবস্থা 10 বছর থেকে চলছে। রাস্তা মেরামতের ব্যাপারে এলাকার জনগণ সহ স্থানীয় মুনলাইট ক্লাব বারবার প্রতিবাদ করে কোনো কাজ হচ্ছে না। ইতিমধ্যে ক্লাবের সভাপতি মৌলানা আব্দুল হান্নান লস্কর এই রাস্তা সংস্কারের দাবিতে রীতিমতো সরব হয়ে উঠেছেন। আগামী 15 দিনের মধ্যে এই রাস্তা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু হবে একথা জানিয়ে মৌলানা আব্দুল হান্নান লস্কর বলেন, কয়েক বছর ধরে এলাকার জনগণ এই রাস্তার কারণে চরম বিপাকে পড়েছেন। রাস্তায় বড় বড় গর্ত, আর এই গর্তের মধ্যে বৃষ্টির জল জমাট বেঁধে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বর্তমানে যদিও এই রাস্তায় যান চলাচল অব্যাহত রয়েছে, রাস্তার প্রায় অধিকাংশ জায়গায় পিচ পাথর বেরিয়ে পড়েছে। মোহনপুরের প্রত্যন্ত এলাকার বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই রাস্তা অতিক্রম করে বিদ্যালয়ে পৌঁছতে পারছেন না। রাস্তার কারণে যাত্রীদের দুর্দশার অন্ত নেই। গত বছর একই সময়ে ক্লাবের কর্মকর্তারা এই রাস্তার সংস্কারের দাবিতে কয়েক দফা আন্দোলন করেছেন, কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষের টনক নড়েনি। বর্তমানে এই রাস্তা নিয়ে রীতিমতো অসহ্য জনগণ বড় মাপের আন্দোলন ছাড়া অন্য কোনো পথ দেখছেন না। আগামী পক্ষকালের মধ্যে বড় ধরনের আন্দোলনে নামছে মুনলাইট ক্লাব। শনিবার ক্লাবের কর্মকর্তারা এলাকার জনগণকে নিয়ে এক বৈঠকে মিলিত হন এবং রাস্তাটি অতি শীঘ্র সংস্কারের কাজে না লাগলে গ্রামবাসী মাঠে নামবেন বলে জানান। এর আগে এই রাস্তা সংস্কারের দাবিতে হাইলাকান্দি জেলা আয়ুক্তের কাছে দাবিপত্র পেশ করা হবে এবং এতে কোনো কাজ না হলে আন্দোলনে নামবেন বলে জানান ক্লাবের কর্মকর্তা মৌলানা আব্দুল হান্নান লস্কর। অপরদিকে স্মার্ট মিটারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার ডাক বড়খলায় আহ্বায়ক কমিটি। গোটা আসাম স্মার্ট মিটারের বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল। এবার স্মার্ট মিটারের বিরুদ্ধে প্রতিবাদের জল আছড়ে পড়ল বড়খলায়ও। বড়খলার বড়যাত্রাপুরে গোটা পশ্চিম শিলচর এলাকার স্মার্ট মিটারের ভুক্তভোগীদের এক সভা অনুষ্ঠিত হয়। কৃষ্ণপুর ভৈরবনগর জিবির প্রাক্তন সভাপতি হিফজুর রহমান বড়ভূইয়ার সভাপতিত্বে সভায় সম্মিলিতভাবে প্রতিবাদী আন্দোলন গড়ে তোলার পরামর্শ তুলে ধরে বক্তব্য রাখেন প্রাক্তন বড়যাত্রাপুর জিপি সভানেত্রীর প্রতিনিধি জাকির হোসেন বড়ভূইয়া, আইনজীবী ইউসুফ আহমেদ বড়ভূইয়া, নাজির হোসেন বড়ভূইয়া, মৌলানা উবাইদুল্লাহ, দিদারুল আলম লস্কর, একরামুল বশর বড়ভূইয়া, তাজিমউদ্দিন বড়ভূইয়া। পরে সভায় আইনজীবী ইউসুফ আহমেদ বড়ভূইয়াকে মুখ্য আহ্বায়ক মনোনীত করে 21 সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। অপরদিকে সংখ্যালঘুদের ভয় দেখাতে বুলডোজারকে হাতিয়ার করছে বিজেপি, বিস্ফোরক খাড়গে। বিজেপির বুলডোজার নীতির বিরুদ্ধে এবার সরব হলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তার অভিযোগ, বিজেপি শাসিত রাজ্যগুলিতে বেছে বেছে সংখ্যালঘুদের বাড়িতে বুলডোজার চালানো হচ্ছে। খাড়গের দাবি, সংখ্যালঘুদের ভয় দেখাতেই বুলডোজারকে হাতিয়ার করেছে মোদী সরকার। এই ধরনের পদক্ষেপকে নৈরাজ্য বলে উল্লেখ করেছেন তিনি। এক্স মাধ্যমে পোস্ট করে কংগ্রেস সভাপতি বলেন, নৈরাজ্যের মাধ্যমে কখনো ন্যায় বিচার সম্ভব নয়।
প্রসঙ্গত, সম্প্রতি বিজেপি শাসিত মধ্যপ্রদেশের একটি থানায় হামলার ঘটনার জেরে স্থানীয় কংগ্রেস নেতা শাহাদাত আলীর বাংলো বুলডোজারে গুড়িয়ে দেয় রাজ্য পুলিশ। এই ঘটনার পরই মোদী সরকারের সমালোচনায় সরব হন মল্লিকার্জুন খাড়গে। বিজেপি শাসিত রাজ্যের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে খাড়গে এক্স পোস্টে লিখেন, বুলডোজার দিয়ে কারো বাড়ি ভেঙে দেওয়া এবং তাদের পরিবারকে গৃহহীন করা অত্যন্ত অমানবিক এবং অন্যায়। বিজেপি শাসিত রাজ্যগুলিতে যেভাবে বেছে বেছে সংখ্যালঘুদের টার্গেট করা হচ্ছে তা নিয়ে গভীর উদ্বেগ ব্যক্ত করেন তিনি। কংগ্রেস প্রধানের দাবি, নৈরাজ্যের মাধ্যমে ন্যায় বিচার করা যায় না, অপরাধের বিচার করা উচিত আদালতে, সরকারের আইন হাতে নেওয়া উচিত নয়। এভাবে সংখ্যালঘুদের টার্গেট করে বিজেপি সংবিধান লঙ্ঘন করছে। সংখ্যালঘু নাগরিকদের মধ্যে ভয় তৈরি করার কৌশল হিসাবে বুলডোজার ব্যবহার করা হচ্ছে বলে দাবি করেন খাড়গে। উল্লেখ্য, গত সপ্তাহের শুরুতে ভোপালে পুলিশ অফিসারদের লক্ষ্য করে পাথর ছোড়া ঘটনা ঘটে। তাতে প্রধান অভিযুক্ত হিসেবে কংগ্রেস নেতা শাহজাদকে চিহ্নিত করার পরে তার বাংলো ভেঙে ফেলা হয়। জানা যায়, মহারাষ্ট্রের নাসিক জেলার সিন্নার তালুকদার শাহ পাচালে গ্রামে একটি ধর্মীয় অনুষ্ঠানে রামগিরি মহারাজ হজরত মোহাম্মদ এবং ইসলাম সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছিলেন বলে অভিযোগ উঠে। এরপর রামগিরি মহারাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মধ্যপ্রদেশের কোতোয়ালি থানা ঘেরাও করে সংখ্যালঘু জনতা। সেই ঘটনার জেরেই কংগ্রেস নেতার বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয় মধ্যপ্রদেশ পুলিশ। মধ্যপ্রদেশ ছাড়াও উত্তরপ্রদেশে বুলডোজার নীতি প্রয়োগ করতে দেখা গেছে বিজেপিকে। অপরদিকে ডাকা চাইলেও হাসিনাকে ফেরাতে বাধ্য নয় দিল্লি। প্রতিহিংসার রাজনীতিতে সায় নেই ভারতে। বাংলাদেশের হাতে শেখ হাসিনাকে প্রত্যার্পণের বিষয়টি হঠাৎই চর্চায় উঠে এসেছে। বাংলাদেশের চরম রাজনৈতিক অস্থির পরিস্থিতির মধ্যে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে গত 5 আগস্ট ভারতে এসে আপাতত আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। এই পরিস্থিতিতে বাংলাদেশ চাইলেও ভারত কিন্তু শেখ হাসিনাকে ফেরাতে বাধ্য নয়, এমনটাই মনে করছে কূটনৈতিক মহল। শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি না থাকলেও তাকে সমর্থন করছে বিএনপি, জামাতে ইসলামীর মতো আওয়ামী লীগ বিরোধী দলগুলি। এরপরে শেখ হাসিনাকে প্রত্যার্পণের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, 2013 সালে ভারত বাংলাদেশের মধ্যে প্রত্যার্পণ চুক্তি হয়েছিল, তাই শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিতে বাধ্য ভারত। সেক্ষেত্রে খুনের আসামি হিসেবে ঢাকার আদালতে শেখ হাসিনার বিচার করা হবে বলেও জানিয়েছেন ফখরুল। যদিও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফে এখনো পর্যন্ত নয়াদিল্লির কাছে এমন কোনো আবেদন আসেনি, তবে হাসিনার বিরুদ্ধে কার্যত রুজি, খুন ও গণহত্যার মতো অভিযোগ, গুরুতর অভিযোগ নিয়ে একের পর এক মামলা দায়ের হচ্ছে বাংলাদেশে। আর ফখরুল যে দাবি করুন না কেন, যে চুক্তির কথা বলা হচ্ছে তাতে এই বিষয়টি কার্যকর করার প্রশ্নই ওঠে না বলে নয়াদিল্লি মনে করছে। মূলত জঙ্গি, পাচারকারী, চোরাচালানিদের প্রত্যার্পণের জন্যই ভারত বাংলাদেশের মধ্যে এই চুক্তি করা হয়েছিল। 2016 সালে এই চুক্তিতে সংশোধন এনে বলা হয়, কোন দেশ যদি মনে করে রাজনৈতিক কারণে কাউকে প্রত্যার্পণের দাবি জানানো হচ্ছে, তবে দুদেশেই সেই দাবি মানতে বাধ্য থাকবে না। এছাড়া চুক্তিতে আরো বলা হয়েছে, কাউকে প্রত্যার্পণ করার পর তার যদি দীর্ঘ কারাবাস বা প্রাণহানির আশঙ্কা থাকে, তাহলেও সেই দাবি খারিজ করা যাবে। সেই সূত্রেই বাংলাদেশের হাতে শেখ হাসিনাকে ভারত তুলে দিতে কিন্তু বাধ্য নয়। ঘটনা হলো, অন্তর্বর্তী সরকারের কোনো পদে নেই ফখরুল, তাই ভারত বিএনপির এই কথার প্রত্যাশিতভাবেই কোনো জবাব দেয়নি। তবে আগামী দিনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এই দাবি করলে তাদের কাছে এসব বিষয়ে নিশ্চিতভাবে তুলে ধরবে নয়াদিল্লি। যদিও তাতে দুদেশের মধ্যে সম্পর্ক নষ্ট হওয়ার আশঙ্কা করছে কূটনৈতিক মহলের একাংশ। তাই ভবিষ্যতের কথা ভেবে শেখ হাসিনা অন্য কোনো দেশে নিরাপদ আশ্রয় পেতে পারেন কিনা, সে ব্যাপারে নয়াদিল্লির বিশেষ নজর রয়েছে বলে খবর। যথারীতি সেদিকে লক্ষ্য থাকবে আন্তর্জাতিক মহলেরও। অপরদিকে চলতি বছরের ধর্ষণ মামলা 580, 24 বছরের তথ্য প্রকাশ মুখ্যমন্ত্রী। ধিং, তেজপুর সহ গোটা রাজ্য জুড়ে মহিলাদের বিরুদ্ধে সংগঠিত অপরাধের হার বাড়ছে। এসব ঘটনার প্রতিবাদ জানিয়ে আমজনতা থেকে শুরু করে বিভিন্ন দল সংগঠন প্রতিবাদে পথে নেমে এসেছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেছে কংগ্রেস সহ অন্য বিরোধী দলগুলো। ঠিক সে সময় রাজ্যে গত 24 বছরে ধর্ষণের বিরুদ্ধে রুজু হওয়া মামলার তথ্য সামাজিক মাধ্যমে তুলে ধরলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। 2001 সাল থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত তুলে ধরা হয়েছে এইসব তথ্য। মুখ্যমন্ত্রীর প্রকাশ করা তথ্য অনুসারে চলতি বছরের জুলাই মাসে পর্যন্ত রাজ্যে 580টি ধর্ষণের মামলা রুজু করা হয়েছে। 2023 সালে 989টি মামলা রুজু হয়। এই তথ্য তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেছেন, ধর্ষণের সব ঘটনার সমস্বরে নিন্দা জানানো উচিত।
এ ধরনের ঘটনা মানবিক মূল্যবোধকে আঘাত করে সমাজ থেকে এ ধরনের কুৎসিত ঘটনা নির্মূল করতে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা আমাদের সবার দায়িত্ব। আমাদের সমাজে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে তা নিশ্চিত করতে হবে আমাদেরই। এর জন্য আমাদের সংকল্পবদ্ধ হতে হবে, আর তাহলেই সুরক্ষা, ন্যায় ও সহানুভূতির বাতাবরণ গড়ে উঠবে রাজ্যে। এদিন তালিকা প্রকাশ করে মুখ্যমন্ত্রী আরো বলেছেন, এই তালিকাটি সবার জন্য, বিশেষ করে আমাদের মহিলাদের জন্য এক নিরাপদ ও আরো বেশি ন্যায়সঙ্গত পরিবেশ সৃষ্টির জন্য আমাদের চালিয়ে যাওয়া প্রচেষ্টা এবং দায়বদ্ধতাকেই প্রতিফলিত করে। আসুন আমরা একত্রিত হই, যাতে করে গোটা পৃথিবীতে এ ধরনের অত্যাচার স্থান না পায় এবং নিরাপত্তা, ন্যায় ও মমতায় প্রাধান্য পায়। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।